হ্যাঁ, আমরা যেখানে ছিলাম ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার উত্তর কি। সবাই শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই যে সাউন্ড যার হচ্ছে সে মিউট করে রাখলে ভালো হয়। আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার আগে আমরা একটু এমসিকিউ থেকে ঘুরে আসতে চাই। প্রথমত এমসিকিউ আলোচনা করি। দেখো যে এখানে তোমাদের আগের যদি 100 মার্কের পরীক্ষা হতো তাহলে তোমাদেরকে আনসার করতে হতো 30টা এমসিকিউ 30 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ পড়ার তোমার সুযোগ তৈরি হতো, তাই না? এবার তো হচ্ছে 30টা এমসিকিউ দেওয়া থাকবে, সেখান থেকে বেছে নিতে হবে 15টা। এখন তুমি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর তুমি কি করবা? 30টা প্রশ্ন কি তুমি পড়ে দেখবে, নাকি সিরিয়ালি যদি 15টাই পারো সেই 15টাই আনসার করবে? দেখো, জি স্যার, যেটা কনফার্ম আগে হ্যাঁ, করব। আমি বলি তোমাদেরকে, তোমরা প্রশ্ন পাওয়ার পরে এখানে 1 নম্বর প্রশ্ন পড়বা, সরাসরি 1 নম্বর প্রশ্ন পড়বে। প্রশ্ন পড়ে যদি মনে হয় যে এটা কনফার্ম, উত্তর আমি কনফার্ম, তাহলে সরাসরি এই প্রশ্নের মধ্যে দাগাবা না। ছোট্ট করে তুমি একটা ফোঁটা দিয়ে রাখতে পারো তোমার জানার স্বার্থে, কিন্তু 1 নম্বর টিক দিবা, এরকম করে টিক দিয়ে দিবা। বুঝতে পারছো? এই বুঝতে পেরেছো? হ্যাঁ, 1 নম্বরটা টিক দিয়ে দিবা এরকম করে। আর উত্তরের মধ্যে তোমরা দাগাবা না, যেন এমন ভাবে একটা ফোঁটা দিতে হবে যেন পাশের পরীক্ষার্থী দেখতে না পায়, বুঝতে না পারে। উত্তরে দাগানো কিন্তু নিষেধ, সুতরাং এই কাজটা করা যাবে না। 1 নম্বর পড়বা, সরাসরি 1 নম্বর পড়বে। প্রশ্নের উত্তর ধরে নাও ব্যবস্থাপনা সবসময় ব্যবসায় কেন্দ্রিক, লক্ষ্য কেন্দ্রিক নাকি কর্মকেন্দ্রিক। এখানে 1, 1, 3, 2, 1, 2, 3 কোনটা বলো তো দেখি? ব্যবস্থাপনা 3 নম্বর, ক নম্বর, তাই না? সাউন্ড কার হচ্ছে একটু অফ করো বাবা, সাউন্ড মিউট করো। হ্যাঁ, দেখো 1 নম্বর পারলা, 1 নম্বরের উত্তর গ নাম্বার গিয়ে ওএমআর শিটের গতে গিয়ে বৃত্ত ভরাট করবা সরাসরি। একটা গেল। 2, আধুনিক ব্যবস্থাপনা জনক, এইটা যেন না হয় আমি 30টা পড়বো সেখান থেকে বেছে নেব 15টা, এরকম না। আমি একটা পড়বো, একটাই যেন, যেটা যদি আমি কনফার্ম হই 100%, তাহলে আমি উত্তর ওএমআর শিটের বৃত্ত ভরাট করব গ নম্বরে গিয়ে সঠিক বৃত্তটি। 2 আসো, আধুনিক ব্যবস্থাপনা জনক কে বলো তো দেখি, কে? হেনরি ফিওল। হেনরি ফিওল, এটা তুমি 100% কনফার্ম। তার মানে তোমার প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, জাস্ট পড়তে দেরি, তাই না? তাহলে এটা তুমি সরাসরি তুলে ফেলবা, মানে বৃত্ত ভরাট করে ফেলবা, 2 দাগিয়ে ফেলবা, এরকম টিক দিয়ে দিবা। হ্যাঁ, 1 নম্বরের অ্যান্সারটা স্যার একটু আবার বলে দেন তো স্যার, আমার নেট সমস্যা ছিল, আমি শুনতে পাই। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক, ব্যবস্থাপনা সবসময় লক্ষ্য কেন্দ্রিক। আচ্ছা, একটা সমীকরণ দেখিয়েছিলাম না, যে লক্ষ্য নির্ধারণ, মৌলিক উপকরণ সংগ্রহ, ব্যবস্থাপনা মৌলিক কাজগুলো সম্পূর্ণ করণ, যথাযথভাবে সম্পূর্ণকরণ, লক্ষ্য অর্জন। তার মানে ব্যবস্থাপনা লক্ষ্য কেন্দ্রিক। তার মানে 1 নম্বর পারলাম, সরাসরি উত্তর দিলাম। 2 নম্বর পারলাম, সরাসরি উত্তর দিলাম। এবার আসো দেখি 3 নম্বর, ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, কারণ এটি একগুচ্ছ কাজের সমষ্টি, এর কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়, এর কাজগুলো পরস্পর সম্পর্কিত। মনে করো, আমি তো জানি উত্তরটা কি, মনে করো তোমার কাছে কনফিউশন, নাহিদের 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 কাছে ক্লিয়ার যে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার,
চারটাই হবে, তিনটাই হবে। এটি একগুচ্ছ কাজের সমষ্টি। হ্যাঁ, ব্যবস্থাপনার কাজ 7টা পরপর সম্পন্ন হয়। এটি ধারাবাহিক কাজ, ব্যবস্থাপনার পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এর কাজগুলো পরস্পর সম্পর্কিত, অর্থাৎ পরিকল্পনার সাথে সংগঠনের সম্পর্ক, পরিকল্পনার সাথে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে। বলো, সম্পর্ক আছে কি নাই? আছে কি নাই? আছে। তার মানে ঘ তুমি কনফার্ম ঘ নাম্বার হবে। তার মানে ঘ তুমি দাগিয়ে রাখো। যার কাছে বিন্দুমাত্র কনফার্ম মানে সন্দেহ আছে সে স্কিপ করবে এটা। 3 নম্বর আর পড়বা না। 4, এবার আসো দেখি। জনাব রহমান একটি কারখানার ব্যবস্থাপক। তিনি কারখানার উৎপাদিত পণ্য বিক্রয় ব্যবস্থাপকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। বিক্রয় ব্যবস্থাপক একটি কারখানার ব্যবস্থাপক। দেখো তাহলে বিক্রয় ব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপক বলো তো দেখি? দ্বিতীয় স্তর। মধ্য স্তরের। তাহলে মধ্য স্তরের ব্যবস্থাপককে কে নির্দেশ দেয়? উচ্চ স্তর। তাহলে মিস্টার রহমান বলো কোন স্তরের ব্যবস্থাপক? উচ্চ স্তর। ইজিলি আমরা দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনের উত্তর খুঁজে বের করেছি। এবার আসো দেখি, প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপকের দরকার হয় কি কি দরকার হয়? বিক্রয় ব্যবস্থাপক যেহেতু মধ্যস্তরের ব্যবস্থাপক, মোটামুটি সব ধরনের দক্ষতাই তার দরকার হয়। শারীরিক দক্ষতা, মানসিক দক্ষতা, কারিগরি দক্ষতা, বলো সব দক্ষতা দরকার হয় কি হয় না? হয়। তার মানে এটার উত্তর কি হবে? ঘ নম্বর, তাই না? সবগুলাই স্যার। রাইট, সবগুলোই হবে। তার মানে এই জায়গাগুলো থেকে তোমাদেরকে এভাবে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এবার আসো, তুমি উদ্দীপক পড়লা, 4 নম্বর পেয়েছো, 5 নম্বর পড়া নেই, কোনো অসুবিধা নেই, শুধু 4 নম্বর দাগাবা। তুমি যদি মনে করে যে আমি উদ্দীপকের একটাও আনসার করবো না, যেহেতু উদ্দীপক করতে সময় লাগে, আমার টাইম কিল হতে পারে, তাহলে উদ্দীপক ছাড়াই তুমি এই যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে 4টা অপশন থাকবে, এরকম প্রশ্নই তুমি 18-19টা পাবা। সেখান থেকে 15টা তুমি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তুমি যদি উদ্দীপক অ্যান্সার না করো, তবে সেটা এরকম ইয়ে করার দরকার নেই। উদ্দীপক পড়েও তুমি কিন্তু হচ্ছে প্রশ্নের উত্তর, সহজ প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারো। সুতরাং উদ্দীপক পড়ে যাবা। এরপরে আসো দেখি কারণ কেন বলছি যে তুমি যেমন আধুনিক ব্যবস্থাপনার জনককে তুমি 10 সেকেন্ডে উত্তরটা দিতে পেরেছো, তাহলে ওই প্রশ্নের মধ্যে তুমি এখনো 50 সেকেন্ড তোমার হাতে আছে, তাই না? ক্যালকুলেশন। রাইট। তাহলে তুমি এই 50 সেকেন্ড অন্য কোনো প্রশ্নের মধ্যে, যেখানে তোমার 30, 40, 50 সেকেন্ড লাগবে, সেখানে তুমি প্রয়োগ করো। খেয়াল করবে 5 মিনিট পর পর তোমরা টাইম কাউন্ট করবে, 5 মিনিটে 5টা অ্যান্সার করতে হবে, 5-7টা খেয়াল করতে হবে। তাহলে এখন আসো দেখি, এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। সেখানেও কিন্তু বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন মনে হতে পারে। তাহলে আসো দেখি 6 নাম্বার, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলা হয় বলো তো দেখি? লক্ষ্য। এটি অসংখ্যবার ক্লাসে বলা হয়েছে যে পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়, তাই না? তার মানে এটা তুমি পারছো সরাসরি, এটা প্রশ্ন পড়তে দেরি, দাগাতে দেরি হবে না। খেয়াল করতে হবে 6-এরই ঘ নাম্বার তুমি সরাসরি দাগিয়ে ফেলবা, মানে বৃত্ত ভরাট করবে। এখানে আর ঘ নাম্বারে দাগাবা না, শুধু 6 নাম্বারে একটু টিক দিয়ে রাখো, ঘ নাম্বারে দাগিও না। অত ফোঁটা দিয়ে তুমি মার্কিং করে রাখতে পারো, তুমি কোন একটা ফোঁটা যারা দূরের কোন স্টুডেন্ট যেন বুঝতে না পারে। মিশন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? তোমরা জানো মিশন, তোমার যার কাছে কঠিন সে আনসার করবে না, স্কিপ করবে, দরকার নেই। বলো তো দেখি মিশন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? লক্ষ্য। আমরা পড়েছিলাম যে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা লক্ষ্য হচ্ছে কতগুলো রয়েছে? মিশন, ভিশন, সময় লক্ষ্য, বাজেট লক্ষ্য, 4 প্রকার, তাই না? রাইট। হ্যাঁ, মিশন, ভিশন, সময় লক্ষ্য এবং বাজেট লক্ষ্য, এটা আমরা দেখেছিলাম। এরপরে আসো যে সরাসরি ভোক্তাদের নিকট পণ্য সরবরাহ করা কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? বলো তো দেখি। নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, কোনটা? সরাসরি ভোক্তাদের নিকট পণ্য সরবরাহ করা এটি একটি কৌশলের মধ্যে পড়ে। কৌশল, তাই না? বাকিতে পণ্য বিক্রি করবে না, নগদী পণ্য বিক্রি করবে, এটা নীতি। দেখো 2টা স্টেটমেন্ট কিন্তু বরাবরই আসে। একটা হলো সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করা, সরবরাহ করা, এটা কৌশল, টেকনিক।
যে আমি সরাসরি করব, কোনো মাধ্যম নির্বাচন করব না, আমি নিজেই উপস্থাপন করব। আর একটা হচ্ছে কি, বাকিতে পণ্য বিক্রি করব না। এ ধরনের প্রশ্নগুলো বরাবরই আসে, প্রায় আসে, সেটা হচ্ছে নীতি। ওকে, এরপরে 9 নাম্বার আসো। আমি প্রশ্নে একবারই পড়বো, যেটা পারছি না সেটা আমি অ্যান্সারই করবো না, আমি 15টা ইজিলি পাবো, কিন্তু কনফার্ম হতে হবে, আমার কাছে কনফার্ম হতে হবে। ঠিক আছে তো? একটি সংগঠন চার্ট থেকে জানা যায়, দেখো উত্তর করবার সময় তোমার কাছে মনে হচ্ছে যে এটা 8 নম্বর হতে একটু পারি, দেখি 15টার মধ্যে যদি আমি কোনোটা না পারি, শেষে 15টা মিল না হয়, তাহলে এই প্রশ্ন আমি আবার থিঙ্ক করব, সেটা তুমি আলাদা একটা চিহ্ন দিয়ে রাখো। 8 নম্বর একটি ছোট্ট একটা চিহ্ন দিয়ে রাখো, এটা আবার চিন্তা করব যদি আমি পরের প্রশ্নগুলোর মধ্যে 15টা উত্তর খুঁজে না পাই টোটালি। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? জি স্যার। রাইট। একটি সংগঠন চার্ট থেকে কি কি জানা যায়? একটি সংগঠন চার্টের মধ্যে বিভিন্ন বিভাগ উপবিভাগ উল্লেখ থাকে, কর্তৃত্বের প্রবাহ উল্লেখ থাকে, অর্থাৎ কে সিনিয়র কে জুনিয়র, কে কার ক্ষমতা কতটুকু, প্রতিটি কর্মীর দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়বস্তুগুলো একটি সংগঠন চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। তার মানে 9 নম্বর প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি। কত নম্বর? 3টাই হবে। 3টাই হবে, ঘ নম্বর তাহলে হবে। আমি কনফার্ম, সুতরাং উত্তর দিব আমি, এটার ঘ নম্বর দেখাবো। কোনটি সংগঠন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? দেখো, সংগঠন প্রক্রিয়ার মধ্যে 4টা 5টার ধাপ রয়েছে, প্রক্রিয়া বা ধাপ। এই ধাপগুলোর মধ্যে কোনটা এখানকার অন্তর্ভুক্ত নয়? প্রথমত কার্য বিভাজন, প্রত্যেকটি বিভাগের দায়িত্ব কর্তব্য নির্ধারণ, দায়িত্ব কর্তব্য অর্পণ এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এর মধ্যে কোনটা নাই বলো তো দেখি? মান প্রতিষ্ঠা। মান প্রতিষ্ঠা, এইটা কিন্তু নাই এই সংগঠন চার্টের মধ্যে। তার মানে আমি যদি ধাপগুলো জানি, তাহলে আমি এখান থেকে উত্তর দিতে পারবো। তাহলে তোমাকে ধাপগুলো মুখস্থ করতে হবে, তাই না? ইয়েস স্যার। রাইট। এরপর আসো দেখি, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি যে তুমি প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, কিভাবে দাগাবা, আর কি কি করা উচিত কি কি করা উচিত নয়। বলেছি যে দাগানো যাবে না, উত্তরে দাগানো যাবে না, এখানে এটা উচিত নয়, এটা 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 উচিত নয়। আর সরাসরি প্রশ্নের উত্তর তুমি গিয়ে ওএমআর শিটে বৃত্ত ভরাট করে ফেলবা। অনেকেই করে কি, প্রথমে দাগিয়ে নেয়, আমি 15টা দাগালাম, এরপরে দেখা যায় যে বৃত্ত ভরাট করার সময় নেই, ওএমআর শিট সব তুলে নিচ্ছে টিচার, সে বিপদে পড়বে। এটা কাজ করবে না। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। এবার আসো দেখি, কমিটি সংগঠনকে অভিহিত করা হয় কি কি? কমিটি সংগঠনকে আমরা সংগঠনের 5 প্রকারের মধ্যে কমিটি সংগঠন একটা রয়েছে, ইউনিট, পর্ষদ, টাস্ক ফোর্স সবকিছু নামে অভিহিত করা হয়। দেখবে ওই এটার আলোচনার শেষে আলোচনা বলা হয়েছে যে এটাকে ইউনিট, পর্ষদ, টাস্ক ফোর্স নামেও অভিহিত করা হয়। তার মানে এটার উত্তর কি হবে? ঘ, ঘ নাম্বার। আচ্ছা, তোমাদের কি উপকারে আসতেছে? কি মনে হচ্ছে যে আসলে এটা এভাবে আলোচনা করার দরকার আছে? রাইট। এরপর আসো দেখি, কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়? খেয়াল করো, তোমরা যদি 4টা 5টা পড়লা, পারছো না, ওকে, ডোন্ট বি ডিসহার্টেন্ড, ঠিক আছে? তুমি পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে তুমি প্রশ্ন উত্তর খুঁজে পাবাই, সহজ প্রশ্ন পাবে, সুতরাং হোপলেস হয়েও না শুরু থেকেই। কোন ধরনের সংগঠনের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়? 5 প্রকারের মধ্যে সরলরৈখিক সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়, তাই না? যে কারণে এটাকে সামরিক সংগঠনও বলা হয় এটাকে। ওকে, প্রশিক্ষণের ফলে, আচ্ছা বলো দেখি, প্রশিক্ষণের ফলে, প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা, তাই না? জি স্যার। তাহলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের যদি দক্ষতা বৃদ্ধি পায় তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে, তাই না? আর শ্রমিক সংঘ করার কি সুযোগ পায়? শ্রমিক সংঘ করার কি সুযোগ দেওয়া হয়? না স্যার। না। এটা কি তোমরা কনফার্ম যে এটা হবে না? 3 নম্বর। জি স্যার। রাইট। তার মানে প্রশিক্ষণের ফলে আমরা শ্রমিক কর্মী যদি দক্ষতা বৃদ্ধি পায়, একই সাথে এদের উৎপাদনও বৃদ্ধি পায়, কিন্তু শ্রমিক সংঘ করার সাথে প্রশিক্ষণের সম্পর্ক নেই। কোন প্রতিষ্ঠান তাদেরকে প্রশিক্ষিত করবে না শ্রমিক সংঘ বাড়ানোর জন্য, কারণ শ্রমিক সংঘ হচ্ছে প্রতিষ্ঠানের মালিক পক্ষের জন্য হুমকি স্বরূপ একটা বিষয়। অনেক সময় মালিকদেরকে সহযোগিতা করে। ওকে, কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ? তোমরা জানো কাজের মাধ্যমে প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ। বলো তো দেখি এটার মধ্যে কোনটা কাজের ভিতরে প্রশিক্ষণ? শিক্ষানবিশ। রাইট। তার মানে তুমি প্রশ্নটা পড়েই বুঝতে পেরেছো, শিক্ষানবিশ, ডাইরেক্ট তুলে ফেলবা এমসিকিউর উত্তর। লিড শব্দের অর্থ টু গাইড,
জাস্ট খেয়াল করো, To guide. কন্ট্রোল, টু কেয়ার, টু অর্ডার এগুলোর মধ্যে নয়, বরং আলোচনা করা হচ্ছে টু লিড মিন্স টু গাইড। ঠিক আছে, ওকে। আমি এবার পড়ে যাচ্ছি, নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটির সাথে পরিকল্পনা সরাসরি সম্পর্কযুক্ত? যে নিয়ন্ত্রণ পরিকল্পনার উপর নির্ভরশীল, সুতরাং নিয়ন্ত্রণ আদর্শ মান নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত। না না, পরিকল্পনা, সংশোধনমূলক হ্যাঁ সংশোধনমূলক ব্যবস্থা না স্যার? হ্যাঁ, কারণ এটা নিয়ন্ত্রণের কোন নিয়ন্ত্রণের পদক্ষেপটির সাথে পরিকল্পনা সরাসরি সম্পর্কযুক্ত? আহ হচ্ছে স্যার কার্যফল পরিমাপত হয়। না না না, ওটা ধাপ, কিন্তু পরিকল্পনা হচ্ছে আদর্শ মান নির্ধারণের সাথে। পরিকল্পনা মানে হচ্ছে যে আদর্শ মান নির্ধারণ, আর এটার উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। বুঝতে পারছো? কিন্তু নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। দেখো 17 নম্বরে সেটার উত্তর। যখনই পরিকল্পনা বলবে তখনই আদর্শ মানের সাথে সম্পর্ক রাখবে। পরিকল্পনা মানেই নিয়ন্ত্রণের আদর্শ মান। এই বুঝতে পারছো? জি স্যার। কিন্তু নিয়ন্ত্রণের মূল স্যার। উদ্দেশ্য হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, এটা হচ্ছে ধাপ। এবার আসো দেখি ইতালীয় কোন শব্দ থেকে সম্পর্ক ইংরেজি- বললে স্যার আদর্শ মান। হ্যাঁ, সম্পর্ক বললে আদর্শ মান, কারণ হলো নিয়ন্ত্রণ পরিকল্পনার উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে, আর নিয়ন্ত্রণের প্রথম ধাপটাই হচ্ছে আদর্শ মান, আর আদর্শ মানটাই হচ্ছে পরিকল্পনায় যা বলা আছে সেটাই। এরপরে ইতালীয় কোন শব্দ থেকে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের উৎপত্তি? এই যে গ নম্বর, দেখো এটা কিন্তু তোমাকে স্পেলিং রাইটিং টেস্ট করতে হবে, তোমাকে ম্যানেজিয়ার এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অন্যথায় তুমি যদি প্রশ্ন আসে ম্যানেজমেন্ট শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে ক নম্বর, তাহলে এই শব্দটা লিখতে তোমাকে বেগ পেতে হবে। এরপর আসলে দেখে পোস্ট কর্প, কে এর উদ্ভাবক কে? লুথার গুলি। হ্যাঁ, লুথার বুলিক, রাইট। পোস্ট কর্প লুথার বুলিক। রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন? দেখি কে বলতে পারে? শিল্প বিপ্লব কালের। রাইট, শিল্প বিপ্লব কালের। এগুলো যুক্তি তোমাদেরকে নিশ্চয়ই ক্লাসে উপস্থাপন করা হয়েছে, কেন তাকে রবার্ট ওয়েন, কেন শিল্প বিপ্লব কালের ওই সময়ের ব্যবস্থাপক বলা হয়। তারপরে ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা বৃদ্ধি পায়? কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের একটি নীতি রয়েছে, সেটাতে দেখি বিকেন্দ্রীকরণ যখন করা হয় তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অধস্তনের উপর ছেড়ে দেওয়া হয়। তার মানে অধস্তনদের মানে কর্মীর ভূমিকাটা বৃদ্ধি পায়, তাই না? বিকেন্দ্রীকরণ না? হ্যাঁ, বিকেন্দ্রীকরণ, সেটাই বলছি, বিকেন্দ্রীকরণ ক নম্বর। জাস্ট জি, স্যার। এরকম করে ধরে নাও 15টা তুমি অলরেডি হয়ে গিয়েছে, 15টার বেশি দাগানো যাবে না, 15টার কম দাগালেও তুমি ক্ষতিগ্রস্ত হবা। অবশ্যই পড়ে দেখতে হবে, এজন্য তোমাকে 13 থেকে 14 মিনিটের মধ্যেই তোমাকে কনফার্ম করতে হবে। 14 মিনিটের মাথায় তুমি গিয়ে এটা কাউন্ট করে দেখবা। এখন আসো দেখে টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে অবশ্যই একটা ঘড়ি পড়ে যেতে হবে। সেটা কোন ঘড়ি? অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি পড়ে যেও না, সেটা খুলে নেবে আবার। বুঝতে পেরেছো? আচ্ছা জি, স্যার। স্যার। ক্লিয়ার? আচ্ছা, আমি এবার শর্ট করে পড়ি, সময় কম স্যার। যেহেতু আমি ওই যে ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করবো আবার। উচ্চ পর্যায়ের মধ্যে পড়ে বিভাগীয় ব্যবস্থা মধ্য স্তরের, ব্যবস্থাপনা পরিচালক উচ্চ স্তরের, পরিচালনা পর্ষদ উচ্চ স্তরের, তার মানে 2-3, তার মানে গ নম্বর প্রশ্নের উত্তর, তাই না? এরপরে জেপিকে কলেজ এর একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রদত্ত ক্লাস রুটিনে জীববিজ্ঞান বিষয়ের একটি ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে যা বিজ্ঞান শাখার সিলেবাস। আচ্ছা বলো তো, বিজ্ঞানের কোন সাবজেক্ট আমাদের রুটিনে ঢুকে গিয়েছে, রুটিন কত সময়ের জন্য তৈরি করা হয়? 1 বছর। 1 বছর। 1 বছর কোন মেয়াদি? তাহলে স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদি। তাহলে রুটিন ঢুকে গিয়েছে, এটা জানা মাত্র এটা যদি চেঞ্জ করা হয়, ধরে নাও 3 দিনের মধ্যে পরিবর্তন করে দেওয়া হলো, সেটাও কোন মেয়াদের মধ্যে পড়ে? স্বল্প মেয়াদীতে। স্বল্প মেয়াদী। তাহলে জেপিকে কলেজ এর পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, কোনটা? স্বল্প মেয়াদী। স্বল্পমেয়াদী, রাইট। উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের অভাব রয়েছে, দেখো ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের মধ্যে জীববিজ্ঞান শাখা সাবজেক্ট আসার কথা নয়, এখানে কি তাহলে জীববিজ্ঞান কার সাবজেক্ট এরকম তথ্য ছিল না এরকম, তাহলে উদ্দেশ্যমুখিতা, জীববিজ্ঞান পড়ে ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদের কোনো উপকারে আসবে না, ভবিষ্যৎমুখিতা, তথ্য নির্ভরতা, এই সবগুলো তথ্যই এখানে অনুপস্থিত ছিল। বুঝতে পেরেছো?
বৈশিষ্ট্য এখানে অনুপস্থিত। তার মানে ঘ নম্বর প্রশ্নের উত্তর। কোনটি উৎপাদনের সবচেয়ে জটিল উপাদান? তোমরা জানো উৎপাদনের অনেকগুলো উপাদান রয়েছে। উৎপাদনের উপাদানগুলোর মধ্যে রয়েছে কি 6টি উপকরণ রয়েছে, আবার উৎপাদনের দৃষ্টিকোণ থেকে ভূমি শ্রম মূলধন সংগঠন, তার মানে শ্রমিক, তাই না? শ্রমিকদেরকে বোঝা মুশকিল, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত, আছে না এরকম? ইয়েস স্যার। এদেরকে বোঝা কারো কেউ কেউ কোন একটাতে যে খুশি অপরজন অখুশি, এরকম, এই জন্য বলা হয় এটাকে সবচেয়ে বেশি জটিল উপাদান শ্রমিক। এরপরে কর্মী সংস্থান হচ্ছে সম্ভাব্য কর্মীদের উৎস নির্ধারণ করা, বেতন কাঠামো নির্ধারণ করা মানব সম্পদ বিভাগের কাজ, আর কর্মীদের নির্দেশনা কাজ এটি কর্মী সংস্থানের কাজ। তার মানে 1 এবং 3। প্রশিক্ষণের মাধ্যমে বৃদ্ধি পায় দক্ষতা বৃদ্ধি পায়। কোন ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করে? স্বৈরতান্ত্রিক নেতৃত্বে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করে, যে শ্রমিকরা কোনো কথা বলতে পারবে না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এফএল ফিডলার হচ্ছে পিতৃসুলভ নেতৃত্বের উদ্ভাবক। আর নিয়ন্ত্রণ কোন ধরনের কাজ? নিয়ন্ত্রণ হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার কাজ। নিয়ন্ত্রণ কারা করে থাকে বলো তো দেখি? উচ্চ পর্যায়ে। এটা অনেকবার পড়ানো হয়েছে, যে নিয়ন্ত্রণ যখন পড়ানো হয়েছে চ্যাপ্টারটি, তখন বলা হয়েছে যে নিয়ন্ত্রণ করে থাকে সাধারণত উচ্চ পর্যায় থেকে, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা করে থাকে না। স্যার 26 নাম্বারটা একটু এক্সপ্লেন করেন তো আবার স্যার। 26 নম্বর হচ্ছে কর্মী সংস্থান হচ্ছে, দেখো কর্মী সংস্থান আর মানব সম্পদ ব্যবস্থাপনা। কর্মী সংস্থান হচ্ছে কর্মী সংগ্রহ করা, ঠিক আছে? তাহলে সম্ভাব্য কর্মীদের, কর্মী সংস্থান বলতে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, এটা হচ্ছে কর্মী সংস্থান। এখানে বেতন কাঠামো নির্ধারণ করা কি আছে বলতো দেখি ধাপগুলোর মধ্যে? না স্যার, নাই। তার মানে সম্ভাব্য কর্মীদের উৎস নির্ধারণ করা ওই যে কর্মী সংগ্রহের মধ্যে রয়েছে, আর কর্মীদের নির্দেশনা প্রদান করা, এই দুইটা হচ্ছে কর্মী সংস্থানের কাজ, কর্মী সংস্থান। ক্লিয়ার? আচ্ছা। এবার আসো দেখি তোমাদের যে প্রশ্ন দেয়া ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করব। এবার একটু শর্ট করে আলোচনা হবে, আমি উদ্দীপক করবো, শর্ট আলোচনা করবো, এবং এখানে উত্তর কি হবে সেটা বলে দেবো তোমাদেরকে। 2-3টে আলোচনা করে দেই যেন তোমাদের উপকারে আসে, যে পরীক্ষায় তোমরা কিভাবে অ্যান্সার করবা। উপস্থাপন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিট অ্যান্ড ক্লিন লেখা, উপস্থাপনা, স্পষ্ট প্রশ্নের নাম্বার উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? প্রথমেই চাকচিক্য দেখাতে হবে। প্রথমে কি দেখাতে হবে? চাকচিক্য দেখাতে হবে, এটা যেন ভুল না হয়। জনাব কবির পড়ালেখা শেষ করার পরপরই একটি বহুজাতিক কোম্পানিতে যোগদান করেন। তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ ছাড়াও প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। আচ্ছা বলো দেখি, প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ কোন স্তরে ব্যবস্থাপকরা করে থাকে? উচ্চ স্তরে। রাইট। যদি তুমি এইটুকু বুঝে থাকো তাহলে মিস্টার কবিরকে নিয়ে যদি প্রশ্ন করে এরকম মিস্টার কবির কোন স্তরে ব্যবস্থাপক, উত্তর খুঁজে পেতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তারপরে অন্যদিকে জনাব আবির প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা তার কাজের তদারকি করেন এবং তাদের কাজের উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। আচ্ছা, মাঠ পর্যায়ে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করে তাদের সাথে কোন ব্যবস্থাপক থাকে? কোন স্তরে ব্যবস্থাপক? নিম্ন স্তরে ব্যবস্থাপক থাকে। এবার আসলে প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের কোনো বেগ পেতে হবে না। খেয়াল করো, উদ্দীপকের জনাব কবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? আমি 2-3টে ভাষা বলবো, দেখো। উদ্দীপকের জনাব কবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন তার নিচে ব্যাখ্যা করা হলো। এক। আরেকভাবে, উদ্দীপকের জনাব কবির ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন। 2। 3। উদ্দীপকের জনাব কবির ব্যবস্থাপনা উচ্চ স্তরে কর্মরত রয়েছেন, নিচে তা ব্যাখ্যা করা হলো। বলতো দেখি কোনটা লিখবা? 1, 2, 3 কোনটা লিখবা? 2 লিখবে। রাইট, 2 নাম্বারটা লিখতে হবে। প্রশ্ন যেমন করে করেছে উত্তরটা ওভাবেই লিখতে হবে, যে উদ্দীপকের জনাব কবির ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন। শেষ। এখন তুমি দ্বিতীয়বারে কি লিখবা বলো তো দেখি? উচ্চ স্তরের ব্যবস্থাপক কাকে বলে? রাইট, উচ্চ স্তরের ব্যবস্থাপনা কাকে বলে? আবার অনেকেই কিন্তু লেখে এভাবে, দেখো ভুল লেখাটা কিভাবে হয়, যে ব্যবস্থাপনার 3টি স্তর রয়েছে, উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরে রয়েছে ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, প্রশাসক ইত্যাদি, আরো অনেক রয়েছে। মধ্যস্তরে ব্যবস্থাপক হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, সহকারী বিভাগীয় ব্যবস্থাপক। নিম্ন স্তরে ব্যবস্থাপক রয়েছে ইত্যাদি ইত্যাদি। বলো দেখি এগুলো কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক?
অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। এই ধরনের উত্তর লেখা যাবে না। তোমাকে সরাসরি ওই শুধুমাত্র উচ্চ স্তর, কেন তুমি জ্ঞানের উচ্চ স্তর বললা, দ্বিতীয়বারে তোমাকে উচ্চ স্তর নিয়েই ব্যাখ্যাটা করতে হবে। মধ্য স্তরের নিম্ন স্তরের সাথে কোনো সম্পর্ক নেই এবং সে সংক্রান্ত কোনো কথাও লেখা যাবে না। তাহলে তোমাকে লিখতে হবে উচ্চ স্তরের ব্যবস্থাপক কাকে বলে, উচ্চ স্তরের ব্যবস্থাপনারা কি কি কাজ করে, সেই সমস্ত বিষয়গুলো অনুধাবনের অংশটুকুতে লিখতে হবে। যদি লিখতে পারো 2 মার্ক কনফার্ম হলো। 3, এবার প্রয়োগ করব কোথায়? উদ্দীপকে। জনাব কবির পড়ালেখা শেষ করার পর একটি বহুজাতিক কোম্পানিতে যোগদান করেন। তিনি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ ছাড়াও প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। যেহেতু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণ উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কর্তৃক গৃহীতই হয়ে থাকে, তাই জনাব কবির উচ্চ স্তরের ব্যবস্থাপক। বলো, তৃতীয় প্যারা প্রয়োগ করতে পেরেছি আমি? প্রয়োগ করতে কি পেরেছি? ইয়েস স্যার। এইভাবে এতটুকু লিখলেই তুমি আরেক মার্ক কনফার্ম। এখন যদি বলো যে স্যার আমি 3 মার্কের জন্য কত লিখবো, 3 পেজ লিখবো? নো, ক্রিয়েটিভ কোশ্চেনে বাড়তি লেখার কোনো সুযোগ নেই। এই আছে? না স্যার। পরিমিত লেখা লিখতে হবে। যতটুকু লিখলে তোমার উত্তরকে নির্দেশ করে। আমি যথেষ্ট যুক্তি দেখাতে পেরেছি, অবান্তর যুক্তি দেখানোর চেষ্টা করা যাবে না। আমি যতটুকু বলেছি এতটুকু লিখলেই তুমি 3 মার্ক, 3 প্যারায় উপস্থাপন করবা, 3 মার্ক কনফার্ম তুমি পাবে। এবার আসো দেখি, আমি 3 মার্ক পেয়েছি। এবার ঘ নম্বর, প্রতিষ্ঠানের কাজের উন্নতি কল্পে জনাব আবিরের ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা বলো দেখি, জনাব আবির কোন স্তরের ব্যবস্থাপক? অন্যদিকে জনাব আবির নিম্ন স্তরের। নিম্ন স্তরের। আচ্ছা, নিম্ন স্তরের ব্যবস্থাপকদের ভূমিকা কেমন? সামান্য না অপরিসীম? স্যার অল্প স্যার। কি বলে অল্প কেন? অনেক অনেক। স্যার, এখন আসো ওরা দেখি, তো মাঠ পর্যায়ে সবার হ্যাঁ ওদের দ্বারাই তো বাস্তবায়ন হয়। দেখো যে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা যদি প্রতিষ্ঠানে মানবীয় উপকরণ অর্থাৎ শ্রমিক কর্মচারীদের সাথে সরাসরি অবস্থান না করেন, তাহলে শ্রমিক কর্মচারীরা কি করবে? ফাঁকি দিবে, কাজে অদক্ষ হবে, সহজ কাজ খুঁজবে, আদেশ নির্বাহ করতে অক্ষম হবে, ইত্যাদি বিষয়গুলো তখন দাঁড়াবে, ইত্যাদি সমস্যা দাঁড়াবে। আবির সাহেব কি করেন? এই মাঠ পর্যায়ে শ্রমিক কর্মচারীরা কাজ করছেন কিনা তিনি সেটি সঠিকভাবে তদারকি করেন এবং যথাসময়ে তাদের কাজ আদায় করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। এই পরামর্শ অধীনস্থ শ্রমিক কর্মচারীদের কাছ থেকে কাজ আদায় করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুতরাং তার ভূমিকাটা এখানে উপস্থাপন করতে হবে। এই ভূমিকাটাতে এক একজনের ব্যাখ্যাটা এক এক রকম হবে, কোনো অসুবিধা নেই, জাস্ট যৌক্তিক কথাগুলো উপস্থাপন করবে। কিন্তু গ নম্বরে যে আমি উত্তরটা বললাম, ঠিক সবার প্রশ্নের উত্তর একই রকম হবে। আমি কি বোঝাতে পেরেছি? বুঝেছো? এবার আসো দেখি, আমরা 2 নম্বর আলোচনা করতে যাচ্ছি। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এর প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা জনাব মুন প্রধান হিসাবরক্ষক। প্রতিষ্ঠানের প্রতি বছরে আর্থিক বিবরণী তৈরিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার দক্ষ হিসাব নিকাশের ফলে প্রতিষ্ঠানের খরচ কম হওয়া ছাড়াও অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ কমেছে। ফলে ব্যবস্থাপনা পরিচালকও তার কাজে সন্তুষ্ট। আচ্ছা বলো দেখি, ব্যবস্থাপনা পরিচালক কোন স্তরের ব্যবস্থাপক? স্যার উচ্চ স্তর। তাহলে বলো দেখি, প্রধান হিসাবরক্ষক কোন স্তরের ব্যবস্থাপক? তাহলে মধ্য স্তর। মধ্য স্তরে, রাইট। মধ্য স্তর স্যার। কারণ তার নিচেই অবস্থান করছে প্রধান হিসাবরক্ষক, হিসাব বিভাগের প্রধান। আচ্ছা বলো দেখি, যিনি হিসাব বিভাগের প্রধান, হিসাব নিকাশ করেন, তোমাদের আর্থিক বিবরণী তৈরি করা, তাই না? লাভ লোকসান, আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে যে ওই যে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণ, এগুলো তৈরি করা। আচ্ছা বলো দেখি, কোন ধরনের এই হচ্ছে দক্ষতাকে নির্দেশ করে ব্যবস্থাপকের? কারিগরি দক্ষতা। রাইট, তোমাদের বইতে স্পষ্ট লেখা আছে কারিগরি দক্ষতায় যে হিসাব নিকাশ করা, হিসাব সংক্রান্ত কাজগুলো করা, চূড়ান্ত হিসাব নিরীক্ষা করা, হ্যাঁ, উদ্ধৃত্ত পত্র তৈরি করা, এগুলো কারিগরি দক্ষতার মধ্যে পড়ে। আবার আমরা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি অলরেডি। তাহলে জনাব মুন কোন পর্যায়ের ব্যবস্থাপক? বলো দেখি, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন প্রধান হচ্ছে জনাব মুন কোন স্তরের ব্যবস্থাপক? মধ্য স্তর।
মধ্যস্তরের ব্যবস্থাপক। তাহলে লিখতে হবে জনাব মুন মধ্যস্তরের ব্যবস্থাপক। এই পর্যন্ত লিখে থামতে হবে, এটা জ্ঞান। এবার অনুধাবন। অনুধাবন, কেন তুমি মধ্যস্তর বললা? মধ্যস্তরের ব্যাখ্যা লিখতে হবে, মধ্যস্তর কাকে বলে, মধ্যস্তরের ব্যবস্থাপক কারা, মধ্যস্তরের ব্যবস্থাপনা কি কি করা হয়, এই কাজগুলো দ্বিতীয় পারায় লিখবা। তৃতীয় পারায় লিখতে হবে যে মধ্যস্তরের ব্যবস্থাপক এই আমাদের প্রয়োগ করতে হবে। উদ্দীপকে দেখা যায়, উদ্দীপকে দেখা যায় শব্দটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ। উদ্দীপকে দেখা যায় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এর প্রধান হিসাবরক্ষক জনাব মুন প্রতিষ্ঠানের প্রতি বছর আর্থিক বিবরণী তৈরিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন, হ্যাঁ। তার দক্ষ হিসাব নিকাশের ফলে প্রতিষ্ঠানের খরচ কম হওয়া ছাড়াও অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ কমেছে। যেহেতু তিনি হিসাব রক্ষণ বিভাগের প্রধান, অর্থাৎ একটি হিসাব বিভাগের প্রধান, তাই হচ্ছে হিসাব বিভাগের প্রধানরাই সাধারণত হিসাব সংক্রান্ত কাজগুলো করে থাকেন, তাই তিনি মধ্যস্তরের ব্যবস্থাপক। তার এই কাজকর্ম মধ্যস্তরের ব্যবস্থাপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে, তাই মিস্টার মুন মধ্যস্তরের ব্যবস্থাপক। আমি প্রয়োগ করতে সক্ষম হয়েছি, প্রয়োগ করে দেখাতে পেরেছি। এবার আসলে দেখো ঘ নম্বর, জনাব মুনের কোন ধরনের দক্ষতা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তুমি মনে করো? বলো তো দেখি, কোন ধরনের দক্ষতা? কে বলতে পারবে? কারিগরি দক্ষতা। হ্যাঁ, উনি কি করেছেন? হিসাব নিকাশ করেছেন। কি করেছেন? হ্যাঁ, হিসাব নিকাশ করেছেন। হিসাব নিকাশ সংক্রান্ত দক্ষতা হচ্ছে কারিগরি দক্ষতার মধ্যে পড়ে। দেখো, একজন ব্যক্তি অ্যাকাউন্টিং পড়েছে, অ্যাকাউন্টিং এর চূড়ান্ত হিসাব অনায়াসে দ্রুত সময়ের মধ্যে করতে পারছে। আরেকজন ব্যক্তি অ্যাকাউন্টিং পড়ে নেই, অ্যাকাউন্টিং এর কিছুই বোঝে না। এই দুই ধরনের ব্যক্তির দক্ষতার পার্থক্য কোন ধরনের দক্ষতা? কারিগরি দক্ষতা, টেকনিক্যাল কারিগরি দক্ষতা। সুতরাং এবার বলতে হবে জনাব মুনের, দেখো অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবা, জ্ঞানের অংশটুকু। জনাব মুনের কারিগরি দক্ষতা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। জনাব মুনের কোন ধরনের দক্ষতা বলেছে, তার এই জায়গায় আমাকে উত্তরটা ঢুকিয়ে দিতে হবে। জনাব মুনের কারিগরি দক্ষতা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তুমি মনে করো, এই জায়গায় আমি মনে করি। তাহলে কারিগরি দক্ষতা শব্দটা তুমি ব্লু পেন দিয়ে লিখতে পারো, এইটু ব্লু পেন দিয়ে লিখতে পারো, ইনভার্টেড দিতে পারো, কোনো অসুবিধা নেই। জি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে জনাব মুনের কারিগরি দক্ষতা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তুমি মনে করে দেখো, আমি মনে করি, স্পেস। দ্বিতীয় পারায় লিখতে হবে, কি লিখতে হবে? কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়। কারিগরি দক্ষতা তোমার বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকু লিখতে পারবা। তৃতীয় পারায় প্রয়োগ করবা, কোথায়? যে ওই যে হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়বস্তুগুলো তিনি ঠিকভাবে করতে পারছেন কিনা, পেরেছেন কিনা বলো তো দেখি। একটা প্রতিষ্ঠানে হ্যাঁ হিসাব নিকাশ করা দক্ষতা কারিগরি দক্ষতার মধ্যে পড়ে, এবং তিনি সেই দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছেন, অর্থাৎ সুন্দরভাবে তিনি হিসাব নিকাশ করতে পেরেছেন, যার ফলে খরচ কম হওয়া ছাড়াও অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ কমেছে। এর ফলে প্রতিষ্ঠানের যিনি পরিচালক তিনি সন্তুষ্ট হয়েছেন। সুতরাং যেহেতু পরিচালক সন্তুষ্ট হয়েছেন, তার মানে মিস্টার মুন কারিগরি দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি। তার এই কারিগরি দক্ষতার ফলেই প্রতিষ্ঠানের খরচ কমেছে এবং অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ কমেছে। ক্লিয়ার তোমাদের কাছে? রাইট। এবার আমরা আরেকটা প্রশ্নের কথা আলোচনা করতে যাচ্ছি। 3 নম্বর শর্ট করে আলোচনা করব, সময় যেহেতু কম। মিস্টার রাফি বিবিএ পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। প্রথম দিন অফিসে গিয়ে তিনি দেখলেন প্রতিটি কর্মীরই কাজ নির্দিষ্ট আছে। তিনি ভাবলেন এই নীতিতে কাজের গতি ও মান বাড়ছে। একদিন তার বিভাগীয় প্রধান তাকে ডেকে বললেন তাদের প্রতিষ্ঠানের পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো আছে, যেন কর্মীদের মধ্যে কার্যসন্তুষ্টি বিরাজ করে। আচ্ছা বলো দেখি, প্রতিটি কর্মীর কাজ নির্দিষ্ট করা আছে, তাহলে ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করছে এটা? না 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 না, ব্যবস্থাপনা নীতির মধ্যে সংগঠন কোথায় আসলো? কার্য বিভাজনের নীতি। 14টা নীতির একটা নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। কোন নীতি? কোন নীতি? কার্য বিভাজনের নীতি। সেখানে বলা হয়েছে যে কাজগুলোকে কাজের বৈশিষ্ট্য ভাগ করা, দায়িত্ব কর্তব্য
নির্ধারণ করা এবং যোগ্য ব্যক্তির উপর সেই কাজগুলো অর্পণ করা, এটা হচ্ছে কার্য বিভাজনের নীতি। এরপরে আসলে বলছে যে যার যার পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা আছে, তার মানে কোন নীতিকে নির্দেশ করছে ব্যবস্থাপনার? পারিশ্রমিকের নীতি। উপযুক্ত পারিশ্রমিকের নীতি। তার মানে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি যে উদ্দীপকে মিস্টার রাফি প্রথমত কোন নীতির কথা ভেবেছিলেন, এই যে প্রথমত কোন নীতির কথা ভেবেছিলেন, এটা এখানে এইটা যে প্রথমত হচ্ছে কার্য বিভাজনের নীতির কথা ভেবেছিলেন। তারপরে হচ্ছে যে তারপরে দ্বিতীয় পারে তোমাকে লিখতে হবে কার্য বিভাজনের নীতি কাকে বলে, কার্য বিভাজনের নীতির মধ্যে কি কি আছে, তারপরে উদ্দীপকটা প্রয়োগ করবা। তারপরে ঘ নম্বর দেখো, বিভাগীয় প্রধান যে নীতিকে ইঙ্গিত করেছেন, এই যে বিভাগীয় প্রধান তাকে ডেকে বললেন এই যে পদমর্যাদা অনুযায়ী তার বেতন কাঠামো নির্ধারণ করা আছে, তার মানে হচ্ছে যে উপযুক্ত পারিশ্রমিকের নীতি নির্ধারণ করা আছে। তাহলে প্রথম পারায় লিখতে হবে যে বিভাগীয় প্রধান যে নীতিকে ইঙ্গিত করেছেন তা কর্মী সন্তুষ্টি অর্জনের সহায়ক নীতিটি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি, অথবা বিভাগীয় প্রধান উপযুক্ত পারিশ্রমিকের নীতিকে ইঙ্গিত করেছেন যা তা কর্মী সন্তুষ্টি অর্জনের সহায়ক। এটি হচ্ছে জ্ঞানের অংশ। এরপরে উপযুক্ত পারিশ্রমিকের নীতি কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে এবং প্রয়োগ করতে হবে, নিচের মতামত ব্যক্ত করতে হবে। ক্লিয়ার? আজকের আলোচনা করার কোনো সুযোগ একেবারেই কম। এখন আসো দেখি যে তোমাদের জন্য আমার যে বক্তব্য, তোমরা অবশ্যই একটু লিখিত প্র্যাকটিস করো বাসায়। কয়েকটা প্রশ্ন উত্তর তোমরা লিখিত প্র্যাকটিস না থাকলে উত্তর করা একটু কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? কার কোনো জিজ্ঞাসা আছে? স্যার একটু শর্ট সিলেবাস বিষয়ে একটা কনফিউশন আছে, যেমন নিয়ন্ত্রণের অধ্যায় কি নিয়ন্ত্রণের কৌশল এগুলো কি পড়া লাগবে নাকি স্যার উদ্দেশ্য প্রযুক্তি? যেটার শর্ট সিলেবাস গুলো 2 3 4, 2 বলা হচ্ছে যে হেনরি এফডিলিটি নাই, 3 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ নাই, আর হচ্ছে না 3 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ নাই, আর 10 নম্বরে হচ্ছে